জন ডি রকফেলার নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একদিকে বিপুল সম্পদ আর অন্যদিকে তীব্র বিতর্ক। আজকে আমরা জানব সেই অবিশ্বাস্য গল্প, কিভাবে তিনি ইতিহাসের অন্যতম ধনী এবং একই সাথে সবচেয়ে বিতর্কিত একজন ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। একবার চিন্তা করে দেখুন তো, তার হাতে তৈরি কোম্পানি স্ট্যান্ডার্ড অয়েল এতটাই বিশাল ছিল যে আমেরিকার প্রায় পুরো তেলের বাজারটাই ছিল তাদের দখলে। মানে প্রতি 10 গ্যালন তেলের মধ্যে 9 গ্যালনই আসত তার কোম্পানি থেকে। এটা ছিল এক কথায় একছত্র আধিপত্য। কিন্তু এত বড় ক্ষমতার পতনও তো হয়, তাই না? মার্কিন সরকার একসময় মনে করল যে এই বিশাল সাম্রাজ্য দেশের অর্থনীতির জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে, আর তাই তারা এটাকে ভেঙে ফেলার জন্য আইনি লড়াই শুরু করে দিল। কিন্তু এখানেই গল্পের আসল মোড়। সরকারের যে পদক্ষেপটা তার সাম্রাজ্যকে ধ্বংস করে দেওয়ার কথা ছিল, সেটাই তাকে বানিয়ে দিল ইতিহাসের সবচেয়ে ধনী মানুষ। অদ্ভুত লাগছে শুনতে, তাই না? চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। আচ্ছা, এই অদ্ভুত ধাঁধার উত্তর পেতে হলে আমাদের একদম শুরু থেকে দেখতে হবে কোন দুটো বিপরীত শক্তি তার চরিত্রকে একেবারে গোড়া থেকে গড়ে তুলেছিল। তার জীবনে ছিল একেবারে দুই মেরুর দুজন মানুষ। একদিকে তার বাবা ডেভিল বেল, যিনি ছিলেন একজন ধুরন্ধর প্রতারক, নিজেকে ভেষজ চিকিৎসক বলতেন আর পরিবারের থেকে প্রায় উধাও হয়ে যেতেন। অন্যদিকে তার মা এলিজা, যিনি ছিলেন ঠিক তার উল্টো, অত্যন্ত ধার্মিক, সৎ আর হিসেবি। ছোটবেলা থেকেই তার মাথায় ব্যবসা ঘুরত। যেমন তিনি একসঙ্গে অনেকগুলো ক্যান্ডি কিনে আনতেন, তারপর সেগুলো তার ভাইবোনদের কাছে একটু বেশি দামে বিক্রি করতেন। আবার একবার একটা টার্কির বাসা খুঁজে পেয়ে সেই বাচ্চাগুলোকে বড় করে বিক্রি করে লাভ করেছিলেন। এমনকি নিজের সব আয় ব্যয়ের পায় পয়সার হিসেব রাখতেন একটা খাতায়, যার নাম দিয়েছিলেন লেজার এ। আর এই ব্যবসায়িক বুদ্ধি তাকে একটা বিশাল বড় ঝুঁকি নিতে সাহস জুগিয়েছিল। মাত্র ২৬ বছর বয়সে তিনি তার পার্টনারদের কাছ থেকে পুরো তেল শোধনাগারটা কিনে নেন। দামটা ছিল $৭২,৫০০, যা সেই ১৮৬৫ সালের হিসাবে একটা বিশাল ব্যাপার ছিল। এটা ছিল একটা মস্ত বড় জুয়া। তো এই বাজিটা কিভাবে এমন এক সাম্রাজ্যে পরিণত হলো যা এর আগে কেউ কখনোই দেখেনি? চলুন সেটাই দেখি। রকফেলারের সাফল্যের মূল অস্ত্রটা কিন্তু ভালো কোয়ালিটির তেল ছিল না। তার আসল অস্ত্র ছিল পরিবহন ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ। তিনি রেল কোম্পানিগুলোর সাথে এমন সব গোপন চুক্তি করতেন যার ফলে তার তেল পরিবহনের খরচ অন্যদের তুলনায় অনেক কমে যেত। আর এই অস্ত্র ব্যবহার করে তিনি যা করেছিলেন তা ক্লিভল্যান্ড ম্যাসাকার নামে পরিচিত। প্ল্যানটা ছিল একেবারে নিখুঁত আর ভয়ঙ্কর বটে। প্রথমে তিনি তেলের দাম কমিয়ে দিয়ে অন্য কোম্পানিগুলোকে লোকসানে ফেলতেন। তারপর যখন তারা দেউলিয়া হওয়ার পথে, তখন তাদের কোম্পানিগুলো পানির দরে কিনে নিতেন। মাত্র ৬ সপ্তাহে তিনি ক্লিভল্যান্ডের ২৬টা কোম্পানির মধ্যে ২২টাকেই নিজের করে নিয়েছিলেন। আর এই সব ভয়ঙ্কর কৌশলের ফল অবিশ্বাস্য। ১৮৯০ সাল আসতে আসতে আমেরিকার তেলের বাজারের ৯০%-এরও বেশি চলে আসে স্ট্যান্ডার্ড অয়েলের নিয়ন্ত্রণে। মজার ব্যাপার হল, রকফেলার নিজে কিন্তু এটাকে নির্মমতা হিসেবে দেখতেন না। তিনি মনে করতেন এই বিশৃঙ্খল তেল শিল্পে তিনি শৃঙ্খলা আনছেন। তার ভাষায় তিনি যেন তার প্রতিযোগীদের জন্য একটা আশ্রয়ের জাহাজ তৈরি করছিলেন। কিন্তু যখন কেউ এতটা শক্তিশালী হয়ে ওঠে, তার সূত্রও কিন্তু বাড়তে থাকে। সাধারণ মানুষ আর সরকার সবাই স্ট্যান্ডার্ড অয়েলকে একটা ভয়ঙ্কর অক্টোপাস হিসেবে দেখতে শুরু করে, যা পুরো দেশকে গিলে ফেলছে। এরপর শুরু হলো প্রতিরোধ। আইডা টার্বল নামের একজন সাংবাদিক তার কোম্পানির সব গোপন কীর্তিকলাপ ফাঁস করে দিলেন। অন্যদিকে প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট, যিনি ট্রাস্টবাস্টার বা মনোপলি বিরোধী হিসেবে পরিচিত ছিলেন, তিনি স্ট্যান্ডার্ড অয়েলের বিরুদ্ধে কোমর বেঁধে নামলেন। আর শেষ পর্যন্ত ১৯১১ সালে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট রায় দিল, এই বিশাল মনোপলিকে ভেঙে ফেলতে হবে। স্ট্যান্ডার্ড অয়েলকে ৩৪টা আলাদা আলাদা কোম্পানিতে ভাগ করে দেওয়ার আদেশ দেওয়া হলো। এটাই হওয়ার কথা ছিল রকফেলারের গল্পের শেষ, তার চূড়ান্ত পরাজয়। কিন্তু হলো ঠিক তার উল্টোটা। তার জীবনের সবচেয়ে বড় পরাজয়টাই হয়ে উঠল তার সবচেয়ে বড় আর্থিক বিজয়। ব্যাপারটা হলো, যখন ওই ৩৪টা নতুন কোম্পানি শেয়ার বাজারে ছাড়া হলো, তখন মানুষ হুমড়ি খেয়ে পড়ল সেগুলোর শেয়ার কেনার জন্য। ফলে কোম্পানিগুলোর সম্মিলিত দাম আগের থেকেও অনেক বেড়ে গেল। আর যেহেতু রকফেলারই ছিলেন সবগুলোর সবচেয়ে বড় শেয়ার হোল্ডার, তার ব্যক্তিগত সম্পদও ফুলে ফেপে আকাশ ছুঁয়ে ফেলল। মানে সরকার তার সাম্রাজ্য ভাঙতে গিয়ে তাকে আগের চেয়েও অনেক অনেক বেশি ধনী বানিয়ে দিল। আর এভাবেই ১৯১৬ সাল নাগাদ জন ডি রকফেলার হয়ে উঠলেন পৃথিবীর ইতিহাসের প্রথম বিলিয়নিয়ার।
কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। টাকা কামানোর পর শুরু হলো তার টাকা বিলিয়ে দেওয়ার পালা। জীবনের শেষ 40 বছর তিনি তার বিপুল পরিমাণ সম্পদ দান করে গেছেন। চিকিৎসা, গবেষণা, শিক্ষা এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তার দানের ছোঁয়া লাগেনি। তাহলে শেষ পর্যন্ত আমরা রকফেলারকে কিভাবে মনে রাখব? তার রেখে যাওয়া উত্তরাধিকারটা আসলে অনেক জটিল আর বিরোধাভাসে পূর্ণ। একদিকে তিনি মনোপলির প্রতীক, আবার অন্যদিকে আধুনিক জনহিতকার কাজেরও পথপ্রদর্শক। তার কাজ আজও আমাদের পৃথিবীকে নানাভাবে প্রভাবিত করে চলেছে। তিনি সেই মানুষ যিনি আমেরিকার শিল্প বিপ্লবের জ্বালানি জুগিয়েছিলেন, কিন্তু সেটা করতে গিয়ে অসংখ্য প্রতিযোগীকে ধ্বংস করে দিয়েছিলেন। তিনি নির্মম কৌশলে বিপুল সম্পদ জমিয়েছিলেন, আবার সেই সম্পদই মানুষের কল্যাণে বিলিয়ে দিয়েছেন। এই বিরোধাভাসটাই আমাদের শেষ পর্যন্ত একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। তিনি আসলে কে ছিলেন? একজন দূরদর্শী শিল্পপতি নাকি এক নির্মম শিকারী?